নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন এমডি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকের দেশ ও বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। এখন দেওয়া হবে না ভাতা, আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার দিনক্ষণ সামনে এলো। বাঘিনীর ধারাবাহিকের নায়ক খুঁজতে গিয়ে হিমশিম কাণ্ড, কি বললেন নতুন কাহিনীর প্রযোজক সুশান্ত। এবার দুর্গাপুরে পরিত্যক্ত ইট ভাটায় লক্ষ কোটি টাকা কোথা থেকে এলো। বেশ কিছুদিন ধরে কৃষকদের থেকে অভিযোগ আসছিল সাত সকালে বাজারে হানা ইবি কর্তাদের, যা ধরা পড়লো। টাকার প্রলোভন দেখিয়ে 3 নাবালককে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তচুরি, স্বাস্থ্যমন্ত্রী যা বললেন। আর কি রয়্যালিটির টাকা পাবেন না মমতা, কি বলছেন পাবলিশাররা। সরকারি কর্মীদের জন্য বড় খবর, পেনশন নিয়ে বিরাট ঘোষণা সরকারের। জেলাতেই মিলবে কাজ, পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলীপ ঘোষের। অগ্নিমিত্রের অভিনব উদ্যোগ, মহিলাদের বড় উপহার দিলেন রাজ্যের মন্ত্রী। পাকিস্তানের শিকলবন্দি কলম পিওকের পাপ ঢাকতে মিডিয়া ফতোয়া জারি, ভিত ইসলামাবাদের। রকেট হামলায় ভারতীয় জাহাজ ধ্বংস, ইয়েমেনের উপকূলে উদ্ধার 13 জন ভারতীয় সহ 14 নাবিক, নেপথ্যে হুতি। হাসিনা পতনের 2 বছরের মাথায় বাংলাদেশি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে খুলল জুলাই জাদুঘর, হত্যাকাণ্ডে বিচারের বার্তা তারেকের। আকাশে কালো করে বৃষ্টি কলকাতায়, জারি দুর্যোগের কমলার সতর্কতা। পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতে মৃত্যু অন্তত 4 জনের। পাক গুপ্তচর সংস্থার মদতে পুষ্ট 9 সন্দেহভাজন জঙ্গি ধৃত, পাঞ্জাবে নিট বিক্ষোভের সভায় যন্তর মন্তরে হামলার ছক ছিল দাবি পুলিশের। রাষ্ট্রের শক্তি বোঝাতে প্রতিবাদী যুবদের উপর বল প্রয়োগে হিতে বিপরীত হতে পারে, কেন্দ্রকে সংযমের পাঠ সুপ্রিম কোর্টের। টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা এসটিএফের, বীরভূমে সকাল থেকে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদেও কিসের খোঁজে। টুলু তুতো ভাইয়ের ধৃত, বীরভূমের পাথর সম্রাট এর বেনামি ব্যবসার অংশীদার বলে সন্দেহ, পুলিশি হেফাজতে জেরা। রিটেক, টুলু শ্বশুরবাড়িতে খোঁড়াখুড়ি, পুলিশের যন্ত্রপাতি নিয়ে হাজির বোম স্কোয়াড আটক, চালকের ম্যানেজার, চলছে জিজ্ঞাসাবাদ। 3 দিনের মধ্যে ক্ষমা চান, না হলে উঠবে রক্ষা কবচ। মোদির ভিডিও মোছায় মেটা প্রধানকে করা বার্তা সংসদীয় কমিটির। ক্ষমা করেছেন মোদি, তবু চাপ দিয়ে ক্ষমা চাওয়ানো চলছে। ননসেন্স রাজনীতিকে আক্রমণ রাহুলের, সঙ্গে বিক্ষোভকারীরা। বাতিল 135 সন্দেহের তালিকায় 45,000-এর বেশি জাতিগত শংসাপত্রে ব্যাপক ঝাড়াই বাছাই নবান্নের। বিদেশে চিকিৎসার আর্জিতে জোর ধাক্কা, অভিষেকের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জোর চর্চা। অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে কিভাবে আবেদন করতে হয়, স্ট্যাটাস চেকের পদ্ধতি জানুন। বিরাট সাফল্য, 7 বছরে ভারতে ফেরানো হয়েছে 274 জন, ফেরার অভিযুক্তকে কি জানালো কেন্দ্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। 2019 থেকে 2026 মাত্র 7 বছরের ব্যবধানে বিশ্বের 36টি দেশ থেকে মোট 274 জন পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্রের বক্তব্য উদ্ধৃত করে পিআইবিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সরকারের দাবি, কড়া আইন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে সমন্বয় জোরদার হওয়ায় প্রত্যর্পণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পাশাপাশি পলাতক অর্থনৈতিক অপরাধীদের বিরুদ্ধে আর্থিক পদক্ষেপও জোরদার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারের মতে গত কয়েক বছরে যে পরিবর্তন এসেছে তা দেশের অপরাধ দমন ব্যবস্থাকে আরো কার্যকর করে তুলেছে। কেন্দ্রের দাবি অনুযায়ী একসময় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। 2004 থেকে 2013 সালের মধ্যে গড়ে বছরে মাত্র 4 জন পলাতক অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। তখন মাত্র 37টি দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি কার্যকর ছিল এবং বিদেশে পালিয়ে যাওয়ার অর্থনৈতিক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট কোনো আইনও ছিল না। 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স আইন কার্যকর হওয়ার পর পরিস্থিতির বদল শুরু হয়। এরপর 2019 সালে সংশোধিত এনআইএ আইন এবং ইউএপিএ কার্যকর হওয়ায় তদন্তকারী সংস্থাগুলির ক্ষমতা আরো বৃদ্ধি পায়। সরকারের বক্তব্য, ধারাবাহিক আইনি সংস্কারের ফলে আন্তর্জাতিক স্তরে পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়েছে। শুধু আইনি কাঠামো নয়,
প্রযুক্তির ব্যবহারও এই সাফল্যের অন্যতম কারণ বলে দাবি করেছে কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী 2025 সালে চালু হওয়া ভারত পোল প্ল্যাটফর্মের মাধ্যমে সিবিআই, বিভিন্ন রাজ্যের পুলিশ এবং কেন্দ্র ও রাজ্যের 1400-র বেশি সংস্থা একই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। ফলে তথ্য আদান প্রদানে গতি বেড়েছে এবং তদন্ত ও প্রত্যর্পণের প্রক্রিয়া অনেক দ্রুত হয়েছে। পাশাপাশি অপারেশন ত্রিশূলের আওতায় স্যাটেলাইট তথ্য, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে বিদেশে নাম পরিচয় বদলে আত্মগোপন করে থাকা একাধিক পলাতকের সন্ধান পাওয়া গেছে বলে সরকারের দাবি। একই সঙ্গে গত 3 বছরে 401 জন পলাতক অপরাধীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে, যা আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত বলে মনে করছে কেন্দ্র। আর্থিক অপরাধ দমনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে সরকার। মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর আওতায় 2019 থেকে 2026 সালের মধ্যে মোট 17,774 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। একই সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে 18,762 কোটি টাকার অর্থ ও সম্পদ উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিও করা হয়েছে। সরকারের মতে শুধুমাত্র পলাতকদের দেশে ফিরিয়ে আনা নয়, অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তির উপর কঠোর নজরদারি চালানো হচ্ছে, যাতে অর্থনৈতিক অপরাধীদের আর্থিক সুবিধা পুরোপুরি নষ্ট করা যায়। তবে এই সমস্ত পরিসংখ্যান ও সাফল্যের খতিয়ান কেন্দ্রীয় সরকারের দাবি এবং সরকারি তথ্যের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, আইনগত সংস্কার, আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি নির্ভর তদন্ত এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের ফলে গত 7 বছরে প্রত্যর্পণ এবং অর্থনৈতিক অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। সরকারের মতে ভবিষ্যতেও বিদেশে আত্মগোপন করে থাকা পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরো জোরদার করার কাজ একইভাবে চলবে। 1 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে বড় বদল এসেছে। সেখান থেকে সিটিজেন্স লগইন অপশন সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তার কিছু সময়ের মধ্যে উপভোক্তাদের জন্য নতুন পোর্টাল চালু হয়ে যায়। সেখানে কিভাবে আবেদন করতে হয়, স্ট্যাটাস বা কিভাবে দেখতে হয় জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনার পুরনো পোর্টাল থেকে সিটিজেন্স লগইন অপশন সরিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে নতুন ওয়েবসাইট চালু হয়ে যায়। এবার থেকে আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনা পোর্টাল খুললেই ডান দিকে 4টি অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে সবার প্রথমে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এর নিচে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকল্পে ফর্ম ডাউনলোডের অপশন রয়েছে। তবে জানা গিয়েছে বর্তমানে অ্যাপ্লিকেট স্ট্যাটাসে ক্লিক করলে কিছু হচ্ছে না, ফলে প্রকল্পের অগ্রগতি সম্বন্ধে আবেদনকারীরা জানতে পারছেন না। একই সঙ্গে নতুন ওয়েবসাইটে অনলাইনে আবেদনের বিকল্প নেই, ফলে এখনো যারা এই প্রকল্পে আবেদন করেননি তাদের এখান থেকে নিজের পছন্দ মতো ভাষার ফর্ম ডাউনলোড করে অফলাইনে জমা দিতে হবে বলে মনে করা হচ্ছে। এদিকে অন্নপূর্ণা যোজনা নতুন পোর্টালে অনলাইনে আবেদনের অপশন বা স্ট্যাটাস চেক না করতে পেরে বহু আবেদনকারী চিন্তায় পড়েছেন। বিষয়টি স্পষ্ট হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার পুরনো ওয়েবসাইট খুললে পাশাপাশি 2টি উইন্ডো দেখা যেত। এর মধ্যে সিটিজেন্স লগইন অপশনে ক্লিক করে অনলাইন আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন সকলে। তবে গত শনিবার থেকে এই উইন্ডো সরিয়ে দেওয়াতেই আবেদনকারীরা বেশ চাপে পড়েন। তবে নতুন পোর্টালে চালু হওয়ায় সেই চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে, কথা অস্বীকারের উপায় নেই। টানা 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। 26শে বিধানসভা ভোটে পালাবদলের জেরে প্রাক্তন হয়েছেন। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সহায়তা করবে নতুন রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী। উপহাসের ভঙ্গিতে তিনি বলেন, মমতাকে দেখে মনে হচ্ছে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। দিলীপের কথায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে উনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে বলেন, কোনো আর্থিক অভাব কিংবা সংকটজনিত কারণে যদি এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকেই তার জন্য প্রয়োজনীয় অর্থ কিংবা আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা হোক, যাতে উনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন। দিলীপের এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য খাদ্যাভ্যাস নিয়ে রাজ্যের এক দায়িত্বশীল মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে সরগরম রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। তাদের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এই ধরনের মন্তব্য কাম্য নয়। এদিকে মঙ্গলবার ফেসবুক লাইভে এসে মমতা বলেন, তিনি বেতন নিতে না, 1 পয়সা পেনশনও নেন না। তার বই বিক্রির রয়্যালিটি থেকে প্রাপ্ত টাকা তার ব্যক্তিগত খরচের অন্যতম ভরসা। তবে এবার এখনো পর্যন্ত সেই অর্থ তিনি পায়নি। তৃণমূল নেত্রীর দাবি, নিশ্চয়ই সবাই বিজেপির ভয়ে চুপ করে বসে আছে, এর পেছনে নিশ্চয়ই ওদের কোনো খেলা আছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন দেশ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে। তিনি বলেন, প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে রয়্যালিটির টাকা পাঠানো হয়, এবারও অন্যথা হবে না। কোনো রাজনৈতিক চাপে টাকা না দেওয়ার অভিযোগ সঠিক নয়। এই আবহে এবার মমতাকে নিয়ে বড় মন্তব্য করলেন
রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ইতিমধ্যেই সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর আবেদন আপাতত স্থগিত। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্থানীয় বিশেষজ্ঞদের মতামত ছাড়া বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে না। কিন্তু এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে অনীহা প্রকাশ করায় শেষ পর্যন্ত তার আবেদনই খারিজ করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের বিদেশ যাত্রা মামলার শুনানি হয়। আদালত জানায়, পরদিন এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের তত্ত্বাবধানে গঠিত একটি মেডিকেল বোর্ড অভিষেকের শারীরিক অবস্থা পরীক্ষা করে জানাবে বিদেশে চিকিৎসা করানো আদৌ প্রয়োজন কিনা। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যেত। তবে অভিষেকের আইনজীবী জানিয়ে দেন, তার মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপর আর আবেদনটি নিয়ে এগোয়নি হাইকোর্ট এবং মামলাটি খারিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন হাইকোর্টে। হাইকোর্টের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে বিশেষজ্ঞরা রোগীর অবস্থা মূল্যায়ন করবে। তাদের মতামতের ভিত্তিতে অভিষেককে বিদেশ যাওয়ার ছাড় দেওয়া হবে। হাইকোর্টের এই রায়ের পরই অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শীর্ষ আদালতও শেষ পর্যন্ত বিষয়টি ফের হাইকোর্টের হাতেই ছেড়ে দেয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 7 দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশ মেনেই বুধবার মামলার শুনানি হয়। অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী রেবেকা মেমন জন আদালতের নজরে আনেন পূর্বের একটি ঘটনার কথা। তিনি বলেন, এর আগেও ইডির একটি মামলায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিষয়টি সুপ্রিম কোর্টে উঠেছিল এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কোনো আপত্তি ছিল না। রাজ্যের পক্ষ থেকে সেই যুক্তির বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তার বক্তব্য, সেই মামলায় অভিষেক অভিযুক্ত ছিলেন না। পাশাপাশি রাজ্যের দাবি, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এই পরিস্থিতিতে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্তের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে এই মুহূর্তে বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবিষ্যতে তিনি নতুন করে আবেদন করবেন কিনা বা অন্য কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা, সেটাই এখন দেখার। আন্দোলন করা পড়ুয়াদের ক্ষমা করে দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়ডার 15 বছরের এক কিশোরী ক্ষমা চেয়ে নিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু রাজ্যে পড়ুয়াদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে ক্ষমা চাওয়ানো হচ্ছে বলে বুধবার তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার বক্তব্য, চাপ দিয়ে ক্ষমা চাওয়ানো এবং তারপর তা গ্রহণ করার রাজনীতি পুরোপুরি ননসেন্স। বুধবার দিল্লির 10 জনপথের বাসভবনে প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে দেখা করেন রাহুল। তারপর বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা। পাশে ছিলেন 5 প্রতিবাদীও। রাহুলের কথায়, বাচ্চাদের ক্ষমা চাওয়ানোর জন্য চাপ দেওয়া চলছে। নানাভাবে পড়ুয়াদের হেনস্থা করা হচ্ছে, মহিলাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে ক্ষমা করে দেওয়া হলো। এই রাজনীতি ননসেন্স। বিক্ষোভকারী পড়ুয়াদের উদ্দেশ্যে রাহুলের পরামর্শ, তোমরা ক্ষমা চাইবে না, তোমরা কোনো ভুল করনি। তোমরা দেশের সংবিধান, শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ রক্ষা করতে নেমেছো। সাংবিধানিক মূল্যবোধ থেকে আমরা তোমাদের পাশে রয়েছি। তরুণ প্রজন্মের উত্তাল আন্দোলনে মাথা ঝোঁকাতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। আন্দোলনের চাপে শিক্ষা মন্ত্রক থেকে ইস্তফা দিতে এক প্রকার বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কোনো আন্দোলনের চাপে কোনো মন্ত্রী ইস্তফার ঘটনা মোদীর 12 বছরের শাসনে এই প্রথম ঘটল দেশে। রাহুলের পাশে দাঁড়ানো প্রতিবাদী পড়ুয়ারাও তাদের কথা বলেন। ককরোচ আন্দোলনের সময় মুম্বাইয়ের রাস্তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছিল এক তরুণী প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়ে তা আটকে দিয়েছেন। তারপর প্রিজন ভ্যান থেকে মুক্ত হচ্ছেন পড়ুয়ারা। সেই রিয়া তাহেরিও ছিলেন রাহুলের সঙ্গে। তিনি বলেন, অনেকে বলছেন আমি মুম্বাই পুলিশকে আটকে দিয়েছি, না আমি করিজন নিরপরাধ পড়ুয়াকে মুক্ত করেছি। ভাষ্য বাদলান, চিন্তা বাদলান। মুস্কান শর্মার নামে এক তরুণী বলেন, আমার নাম শুনে সবাই মুসলিম বলে দাগিয়ে দিচ্ছে। আসলে আমার পদবী যে শর্মা, সেটা কেউ শুনছে না। আমি তো এটা বুঝতে পারছি না, শিক্ষা ব্যবস্থার ফাঁক নিয়ে কথা বলতে হিন্দু মুসলমান প্রসঙ্গ আসছে কোথা থেকে। উত্তরপ্রদেশের পড়ুয়া ফরহানের অভিযোগ, আমার নাম দেখে ধর্ম চিহ্নিত করে পুলিশ আলাদা তালিকা তৈরি করেছিল। এক প্রতিবাদী প্রশ্ন তোলেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইতেই পড়ুয়াদের এভাবে পেটানো হলো, পেলেট গান মারা হলো। অমিত শাহের ইস্তফা চাইলে তো গুলি করে দিত। 13 মিনিটের সাংবাদিক বৈঠকে রাহুল খুব বেশি বলেননি। নিজেদের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন প্রতিবাদী পড়ুয়ারাই। তবে মোদী এবং শাহের উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, প্রতিবাদীরা সারা দেশের সংবাদ মাধ্যমের সামনে হাজির, মোদী শাহ কোথায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট সাময়িকভাবে মুছে যাওয়ার প্রেক্ষিতে ক্ষমা চাইতে হবে মেটাকর্তা মার্ক জুকারবার্গকে, নয়তো তার সংস্থা ভারতে যে রক্ষা কবচ পায় তা তুলে নেওয়া হবে। সূত্রের খবর, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি এভাবেই হুঁশিয়ারি দিয়েছে। বেঁধে দেওয়া হয়েছে 3 দিনের সময়সীমা। সূত্রের খবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে নেতৃত্বাধীন এই কমিটি বক্তব্যে
এভাবে প্রধানমন্ত্রীর ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়া গণতন্ত্রের উপর আক্রমণ। কারণ এই পোস্টটি শুধু প্রধানমন্ত্রী নয়, ভারতের 140 কোটি জনগণের মানুষের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরকে কিভাবে ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন তুলেছে এই কমিটি। ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের আবহে দেশের যুব সমাজকে বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্ট সাময়িকভাবে সমাজ মাধ্যম থেকে মুছে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জন্য ক্ষমা চায় মেটা। একটি বিবৃতি দিয়ে মেটার এক মুখপাত্র জানান, ভুল করে এই ভিডিওটি মুছে গিয়েছিল, তারপরে সেটিকে ফেরানো হয় বলে জানান তিনি। মেটার এই ব্যাখ্যায় অবশ্য সন্তুষ্ট হয়নি কেন্দ্র। সূত্রের খবর, তেলেঙ্গানার আইন প্রয়োগকারী সংস্থাকে ভিডিও সরানোর বিষয়ে তদন্তের জন্য প্রয়োজনীয় অনুমোদন কেন দেওয়া হয়নি প্রশ্ন সংসদীয় কমিটির। তাদের বক্তব্য, ফেসবুক যদি এই বিষয়ে দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে তবে সেফ হারবার ক্লজটি তুলে নেওয়া হবে। ক্ষমা চাইতে হবে জুকারবার্গকেও, না হলে মামলা হতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ওই জাতীয় যাবতীয় সংবাদ মাধ্যম ভারতে সেফ হারবারের সুবিধা পায়। সেই সুবিধা বলে লিখিত বা ভিডিও পোস্টে ব্যবহারকারীদের করা কোনো মন্তব্যের দায় বর্তায় না সংশ্লিষ্ট সমাজ মাধ্যমের উপর। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাগুলি ওই সমাজ মাধ্যমের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে না। সেই সুবিধা তুলে নেওয়া হলে ভারতে বিপাকে পড়তে পারে মেটা। অন্যদিকে মোদির ভিডিও মুছে ফেলার ঘটনায় আবার মেটার গ্লোবাল পাবলিক পলিসির প্রধান জেনারেল জোয়েল কাভলানকে তলব করেছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে ইনস্টাগ্রামে প্রযুক্তি বিভাগের আধিকারিকদের তলব করা হয়েছে। সূত্রের খবর, বুধবার বৃহস্পতিবারের মধ্যে কেন্দ্রীয় বৈদ্যুতিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে হাজিরা দিতে পারেন তারা। মেটা অবশ্য বারবার দাবি করে ফেসবুকের প্রযুক্তিগত কিংবা সিস্টেমগত ভুলে প্রধানমন্ত্রীর ওই ভিডিওটি কিছু সময়ের জন্য মুছে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের আমলে দেওয়া জাতিগত শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু করলো নবান্ন। এই যাচাইয়ের কাজে 45,000-এর বেশি শংসাপত্র সন্দেহের তালিকায় রয়েছে। জানা গেছে ইতিমধ্যে বাতিল করা হয়েছে 135টি শংসাপত্র। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে দুয়ারি সরকার শিবিরে খুব কম সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে। এইসব শংসাপত্রগুলি ভুয়ো বলে অভিযোগ ওঠে। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূল আমলে দেওয়া জাতিগত শংসাপত্র ঝাড়াই বাছাই চলছে। তবে প্রথমে দুয়ারি সরকার শিবির থেকে দেওয়া শংসাপত্রগুলি যাচাই করছে নবান্ন। এখনো পর্যন্ত 1,22,117টি শংসাপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে 76,750টি শংসাপত্র বৈধ বলে জানা গিয়েছে। যদিও সন্দেহের তালিকায় রয়েছে 45,000-এর বেশি শংসাপত্র। সম্প্রতি বাঁকুড়ায় হুল দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, জাতিগত শংসাপত্র নিয়ে তদন্ত হবে। কোনো নথি ভুয়ো প্রমাণিত হলে দাতা ও প্রাপক দুজনকে গ্রেপ্তার করা হবে। এরপরই শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেন নবান্ন। নিয়ম অনুযায়ী নথিপত্র যাচাই করতে আবেদনকারীদের এলাকায় গিয়ে সরকারি আধিকারিকরা শুনানি করেন। তবে তৃণমূল কংগ্রেসের জামানার শেষের দিকেই শুনানি প্রক্রিয়া হতো না বলে অভিযোগ। এর ফলে ফাঁকফোকরগুলি অনেকেই ভুয়ো শংসাপত্র তৈরি করিয়ে নেয়। এসব শংসাপত্রগুলি বাতিল করতে উদ্যোগী নবান্ন।